প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি একজন, তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, রাশেক রহমান। তিনি আওয়ামী লীগ নেতা, এবং যে কারণে আজকে আমরা তাকে যুক্ত করেছি, আমন্ত্রণ জানিয়েছি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে আমরা কথা বলতে চাই। অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করে, তাদের রাজনীতি করার অধিকার এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তারপরেও একটা না থাকার বেদনা রয়েছে দলটির ভেতরে। এখন এত বড় একটা ঘটনা ঘটে গেল জুলাইয়ে, এবং সেই ধারাবাহিকতায় দলটির মধ্যে কোনো ধরনের কোনো অনুতাপ রয়েছে কিনা, এই প্রশ্ন আমরা বারবার আওয়ামী সমর্থিত যারা অতিথি আসেন আমাদের এই অনুষ্ঠানে তাদের কাছে করে থাকি। কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে যে অমীমাংসিত। আমরা আর একটু বিস্তারিতভাবে কথা বলতে চাই। বিশেষ করে আমরা আজকে লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে বলা হচ্ছে যে 16 এবং 18 তারিখে ফেব্রুয়ারি কঠোর কর্মসূচি দিচ্ছে তারা। সেখানে হরতাল ডাকা হয়েছে এবং অপশাসন নির্যাতনের বিরুদ্ধে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। তো সব মিলিয়ে আমরা রাশেক রহমানের কাছ থেকে জানতে চাইব যে আওয়ামী লীগ নিয়ে তার ভাবনাটি কি, কেননা তিনি একসময় আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে টেলিভিশনগুলোতে, টক শোগুলোতে তার সপ্রাণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি লন্ডন স্টুডিও থেকে, চ্যানেল এস এর পক্ষ থেকে। ধন্যবাদ। আমি মূল আলোচনায় যাবার আগে যদি আপনি আমাদেরকে বলেন যে আপনার অবস্থান কোথায়, মানে আপনি কোথায় আছেন, কারণ আপনাদের দলের অনেক নেতাকর্মী দেশে নেই। তো সেই ক্ষেত্রে এটা একটা প্রশ্ন যে আমি আপনার ইন্টারভিউ করছি, কোথায় রয়েছেন আপনি, এটা কি বলা? আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। আচ্ছা, তো এটি কি কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণে, নাকি সবাই যে কারণে দেশ ছেড়েছে সেই একই কারণে? না না না, আমি আমার একমাত্র মেয়ে, তার স্কুলের ভেকেশন যেটা হচ্ছিল, সে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এ পড়তো ঢাকায়। তো তাদের যেই গ্রীষ্মকালীন ছুটি হয়, সেই ছুটিতে আমি তাকে নিয়ে দুবাই গিয়েছিলাম। আপনি তো জানেন আজকালকার চল, ছেলে মেয়েদেরকে ভেকেশনে না নিলে তারা অনেকটা রিভোল্ট করে বসে, বিপ্লবী হয়ে যায়। চারিদিকে বিপ্লব, তার মধ্যেও এক বিপ্লব হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেখান থেকে এট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই, এবং ঠিক সেই সময় দেখা গেল যে একেবারে 4 আগস্ট আমার মিঠাপুকুরের মানে একেবারে সদরের যে দুটো বাড়ি, এই দুটো বাড়ি জামাত বিএনপির যারা আছেন তারা, এবং একই সাথে আওয়ামী লীগের ভিতরে এই দ্বিধা বিভক্তির কারণে আরেকটি যে গ্রুপ, তারা সকলে মিলে আগুন জ্বালিয়ে দিল। এবং স্বাভাবিকভাবে নিজের আবাসস্থলে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে তো ছেলে মেয়ে নিয়ে আপনি আসলে ফেরার মতো অবস্থায় থাকেন না। আর 5 আগস্টের পরে দেখা গেল যে গায়েবানা বহু মামলা, যখন আমি দেশে নাই সেই তারিখ দিয়ে আমি একেবারে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আমি একটা নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ আমি নিজে একজন হত্যাকারী হিসেবে মামলা করা হচ্ছে। তো সেই অবস্থায় আপনি দেশে ফিরবেন কিভাবে? এবং সবচেয়ে মজার বিষয়, একই দিনে বাংলাদেশের 6 জায়গায় আমার নামে হত্যার মামলা। অর্থাৎ আমি মনে হয় হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে হত্যা করতেছি। ঢাকায় হত্যা করলাম, গাজীপুরে হত্যা করলাম, বংশালে হত্যা করলাম, রংপুরে হত্যা করলাম, মিঠাপুকুরে হত্যা করলাম। মানে এক ঐশ্বরিক ক্ষমতাবান ব্যক্তিতে আমি রূপান্তরিত হলাম। তো সেই অবস্থায় আমি তো মনে করছি না যে দেশে যাওয়া যাচ্ছে। আর তার থেকেও বড় কথা কি, আইনের সম্মুখীন হয় ভয়ের কিছু নাই, আমি প্রস্তুত সম্মুখীন হতে। কিন্তু আপনি আত্মসমর্পণ করলে, একটা আদালতে গেলেও যদি সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং আহত হওয়া বা প্রাণ নাশের ঝুঁকি থেকে যায়, বা আপনাকে আপনার বক্তব্য শোনার পরে স্বাভাবিকভাবে ধরেন জামিন না দিল, ঠিক আছে নাই দিতে পারে, যদিও এটা আমার মানবিক অধিকার, আইনগত অধিকার, তারপরেও যদি আমাকে জেলে পাঠানো হয়, সেখানেও যদি জেলের ভিতরে আমি আক্রান্ত হই সুপরিকল্পিত ভাবে এবং প্রাণ নাশের সুযোগ যদি থেকে যায়, তাহলে একজন সচেতন মানুষ হিসেবে আর যাই হোক এই অবস্থায় তো ফিরে যাওয়ার সুযোগ আসলে নাই। এখন এই জায়গাটাতে একটু জানতে চাই রাশেক রহমান, যে আপনি যে অবস্থাটা বর্ণনা করলেন এবং যে অবস্থার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন এখন, আপনার কি ধারণা আছে যে গত 15 বছরে বিএনপি বা ভিন্ন মতের রাজনৈতিক বিশ্বাস নিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চেয়েছে বা পলিটিক্যাল ফ্রিডম চেয়েছে, তাদের সঙ্গে ঠিক তুলনা তো করা যাবে না, কিন্তু কাছাকাছি এক ধরনের নির্যাতনের শিকার তারা হয়েছে? কেন তুলনা করবেন না? কেন তুলনা করবেন না? না, কারণ এখন আপনি কি
আপনি কি গত 15 বছরে একটা ভিডিও ক্লিপ আমাকে দেখাতে পারবেন যেখানে বিএনপির কোন নেতাকে আদালতে দাঁড়ানো থাকা অবস্থায় আঘাত, আক্রমণ বা লাঞ্ছিত করা হয়েছে? ক্যান ইউ শো মি ওয়ান ভিডিও? না, কেন কিন্তু তুলনা বাড়িতে করছেন না? বাড়িতে তো অনেকে থাকতে পারেনি রাশেক রহমান। না না, আমি বিএনপি আসছি। করেছে, জামাত করেছে, সে না, আমি কারণে আপনার সব কথার উত্তর দিব, আপনি আমাকে একটা একটা করে উত্তর দিতে হবে। নিশ্চয়ই। আপনি সত্য জানতে চাইলে আমি সত্য বলবো, সত্যের মুখোমুখি হওয়াতে আমার কোনো অসুবিধা নেই। নাম্বার ওয়ান, আপনি কোন আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে বিএনপি কেন, জামাত ইসলামেরও কোন নেতাকে আমরা লাঞ্ছিত করেছি, আক্রমণ করেছি, প্রাণ নাশের চেষ্টা করেছি, তার আইনজীবীকে লাথি ঘুষি দিয়ে ভয় দেখিয়ে বের করে দিয়েছে, এরকম কোন ভিডিও আপনি দেখাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, 1 নাম্বার। 2 নাম্বার কথা, আপনি কয়েকজন রাজনৈতিক মামলা বা নাশকতার মামলার আসামির নাম বলেন তো যাদেরকে জামিন দেওয়া হয়নি। বিচার চলেছে, বিচার কাজ চলেছে, প্রমাণ সাপেক্ষ, কিন্তু জামিন পেয়েছে। এটা 15 বছর হয়েছে। আর 3 নাম্বার, আপনি যেটা বলছেন পালিয়ে থাকা, বাড়িতে না থাকার কথা। হ্যাঁ, কোন ব্যক্তির নামে মামলা হওয়ার পরে তিনি মামলা হয়েছে এটা জেনেই আদালতে আত্মসমর্পণ করবেন, নাকি কিছুদিন তার নিজ বাড়ি থেকে পালিয়ে থেকে কোন রকম কোন আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, এটা একান্তই তার সিদ্ধান্ত। আমি সেটাকে সাধুবাদ জানাই না, আমি এখানে উদযাপন করতে বসিনি, আমি সেটাকে বুঝতে আমি গালি পেরেছি দিব না। রাশেক রহমান, আমি বলবো না এই কাজটা সঠিক বা বেঠিক। রাইট, কিন্তু আপনি আমি একটা শুধু বলতে চাচ্ছি, আপনি তুলনা করতে চান, আপনি তুলনা করতে পারবেন। এখনকার যে ললেসনেস, অর্থাৎ একেবারে আইনের যে অনুপস্থিতি, সেই অবস্থা কিন্তু তখন ছিল না। না, কারণ প্রত্যেকটা পরিস্থিতি তো ভিন্ন, এই কারণে আমি তুলনায় যাচ্ছি না। কিন্তু আপনি যদি Thank আমাকে you. একটু বলেন যে ধন্যবাদ, এই যে আপনি একমত যখন হলেন। যখন যখন ঢাকা শহরে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিরোধী দল কোনো কর্মসূচি দিয়েছে, গণগ্রেফতার, গণমামলা, এই কাজগুলো কি আপনাদের সময় হয়নি রাশিক রহমান? না, দেখেন, আমি আপনাকে একটা সহজ জিনিস বলি। আমি তো সাহস করে কিছু কথা বলি যেগুলো অনেকে বলে না। একেবারে অকপট স্বীকারোক্তি আপনাকে আমি বলতে চাই যে বিশেষত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে, অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হওয়ার পরে, তাকে যখন হত্যা করা হলো, এরপরে কিন্তু খোদার ফজলে কোনো দলে আর রাজনীতি নেই। এখন আপনি যদি আমাকে খুব বেশি ইলাবোরেট করতে বলেন, আমি 1 ঘন্টার এই অনুষ্ঠানে খুব বেশি ইলাবোরেট করতে না, পারবো না। ইলাবোরেট করার সুযোগ নেই। আমার মনে হয় যে কিন্তু আই এম স্টেটিং এ ফ্যাক্ট। না, যারা ঠিক এই আছে, অনুষ্ঠান দেখছেন, যারা একটা রাজনৈতিক দল ঠিক আছে, নিবিড়ভাবে করেন, ঠিক আছে। কিন্তু তারা রাশিদ অনেকে রহমান, আমি আমি প্রকাশ্যে আমি স্বীকার একটু করবেন দুঃখিত, না। আপনাকে একটু যদি আমার প্ল্যানিংটা বলি যে আমরা কিভাবে আমরা কথাটা এগোতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি ওইরকম পলিটিক্যাল হিস্ট্রি অ্যানালিসিসে যান বা পলিটিক্যাল সায়েন্সের ওই যে এক ধরনের একাডেমিক বিশ্লেষণে যান, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পলিটিক্যাল টকশোটা তার মেজাজ হারাবে। রাদার 15 বছরে আপনাদের যে কি ধরনের রিয়েলাইজেশন এসছে এই শাসনকালটা, আপনি সেটা তো নিয়ে আমার মনে হয় কনফাইন থাকাটা শুনেন, ভালো। আপনাকে তো আমার স্টেটমেন্টটা শেষ করতে দিতে হবে। নিশ্চয়ই, আমি বলুন। যখন বলি যে খোদার ফজলে কোন দলই রাজনীতি, সঠিক রাজনীতি ছিল না, বিরাজমান ছিল না, তারপরে তো আমি আমার কথা বলবো। আমি আমার কথা আপনাকে কিভাবে বলবো? ধরেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা মানে ন্যূনতম 5 কোটি নেতা কর্মীর একটা দল, ন্যূনতম। আমার এক্সাক্ট সংখ্যা তো আর নাই আমার কাছে। তো এই 5 কোটি বা 5.5 কোটি বা 6 কোটি নেতা কর্মীর এই দলের, ওই যে আপনি কথাটা বললেন যে গণগ্রেপ্তার বা তাদেরকে ধাওয়া করা বা আইনের আওতায়নের যে একটা চেষ্টা, এটা কোথায় কতটুকু সঠিক বা বেঠিক এই মতামত নেওয়ার কোনো সুযোগ বা কোনো প্ল্যাটফর্ম তো 15 বছর ছিল না। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেন কেন ছিল না? নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস আজকে সেই করেছেন। পরিস্থিতি ছিল না। আজকে সেই পরিস্থিতি ছিল না বলেই তো আমরা আক্রান্ত এবং সংকটে নিমজ্জিত। এটা বাস্তবতা। হ্যাঁ, চক্রান্ত ছিল, বৈশ্বিক চক্রান্ত ছিল। না, কিন্তু সুযোগ ছিল না বলতে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, সুযোগ ছিল না বলতে কি বোঝাচ্ছেন? আপনাকে ছোট ব্যাখ্যা দিই এইভাবে। ধরেন, আমার বাড়ি রংপুর, আমি রংপুর জেলা কমিটির একজন সদস্য। আমার রংপুর উপজেলা কমিটির আমার একটা ছোটখাটো পদ আছে, বিনয়ের সাথে বলতে চাই। সেই সুবাদে আমি যে কোনো রংপুর বিষয়ক কাউন্সিল হলে, রংপুর জেলার যে সম্মেলন হয়, সেখানে আমি একজন কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকতে পারি। আমি জাস্ট এটা রেফারেন্স হিসেবে দিচ্ছি। আমি কোনো নাম বলতে যাব না। আপনি আশ্চর্য হবেন, আমার সামনে রংপুর জেলার একটি সম্মেলন হলো। এই সম্মেলনে ঢাকা থেকে আগত রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নেতৃবৃন্দ, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই। সেখানে এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে
দুজন আইনজীবী একসাথে সাধারণ সম্পাদকের পদের জন্য দাঁড়ালেন। ঠিক আছে, এখন একজন সাধারণ সম্পাদক তিনি যখন দাঁড়ালেন, এই হলে যত কাউন্সিলর তারা মুহুর্মুহু করতালিতে তাকে একেবারে প্রকাশ্য সমর্থন দিয়ে দিল। ঠিক আছে, আর দ্বিতীয় জন আইনজীবী তিনিও আওয়ামী লীগ করেন, তিনি যখন তার প্রার্থিতার কথা ঘোষণা করলেন, ইউ বিলিভ মি, টেক মাই ওয়ার্ড ফর ইট, পুরো হলে একটা তালি নেই, একটা করতালি নেই। ঠিক আছে, গেল। তো উনি ওনার প্রার্থিতা প্রত্যাহার করলেন, করে উনি সভাপতির পদে দাঁড়ালেন। সেখানে আবার এই রংপুর জেলার একজন তরুণ সংসদ সদস্য, যিনি 2 বার বা 3 বার হয়েছেন এবং একটি ঐতিহ্যবাহী আওয়ামী রাজনৈতিক ঘরানার পরিবারের একেবারেই একজন প্রধান সদস্য বলে সবাই তাকে চেনে, কিন্তু তরুণ, সে যখন সভাপতির পদে দাঁড়ালো তখন পুরো হল রুমে মুহুর্মুহু আবার করতালি। কিন্তু ওই যে আইনজীবী যিনি সাধারণ সম্পাদকের প্রার্থিতা প্রত্যাহার করে আবার সভাপতির পদে দাঁড়ালেন, সেখানে কিন্তু কোনো করতালি নাই। এখন তার পাশাপাশি আরেকজন ব্যক্তি, তিনিও সভাপতি হিসেবে দাঁড়ালেন, তার প্রস্তাবকও নাই, সমর্থকও নাই। এখন দ্বিতীয় অধিবেশনে এক পর্যায়ে দেখা গেল যে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ তারা ঢাকায় আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের চাচার সাথে ফোনে কথা বললেন। কথা বলার পরে কাউন্সিলরদের সামনে ঘোষণা করা হলো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অমুক অমুককে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান। কাদের নাম বলা হলো? যাদের নামে কোনো করতালি পড়লো না, যার নামে প্রস্তাবক সমর্থক নাই। এখন ভাই, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, এই পা ফাটা কাউন্সিলর যারা আসছে তাদের ঘাড়ে কয়টা মাথা? ওখানে সাধারণ সম্পাদক যদি স্পিকার ফোনে বলে বসে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী অমুক অমুককে সভাপতি এবং সাধারণ সম্পাদক চান, এটা দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনাকে আজকে ঘটনাটা এই কারণে বললাম যে এভাবে যখন সম্মেলন হয়েছে, এভাবে যখন কমিটি গঠিত হয়েছে বিভিন্ন জায়গায়, তখন অবশ্যই রাজনৈতিকভাবে কোনটা করা সঠিক বা কোনটা করা সঠিক নয়, সেই মতামত আপনি সম্পূর্ণ নিশ্চয়ই এবং সঠিকভাবে পাবেন না। জি, রাশেক চৌধুরী, রাশেক রহমান, আপনি দেখেন যে আপনি যে ঘটনাটি বললেন, আমরা যারা পলিটিক্যাল জার্নালিজম করি এরকম অসংখ্য ঘটনার কথা কিন্তু আমরা শুনেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটি আজকে বলছেন, বেশ খোলামেলাভাবেই বলছেন, এই কথাটি আপনি গত 15 বছরে কেন বলেননি? মানে বলতে পারেননি, নাকি এক ধরনের ভীতি থেকে আপনি নিজেই এক ধরনের সেলফ সেন্সরশিপ নিয়ে রাজনীতি করতে চেয়েছেন, টিকে থাকতে চেয়েছেন, কোনটা? আপনার পলিটিক্যাল জার্নালিজম যেমন এখন আগের থেকে অনেক বেশি ধারালো, ঠিক একইভাবে আমিও আগে আপনার মতো করে একটু কম ধারালো ছিলাম। কারণ বললাম না, আমার ঘাড়ে কয়টা মাথা। আমি না হয় না, এটা বোধহয় একটা সুইপিং কমেন্ট হয়ে গেল রাশেক রহমান। আমার কথাটা শেষ, আমাদের লন্ডনে বসে আমরা যে জার্নালিজম করি আমরা একই গতি না, আপনি একটা কমেন্ট করে ফেলেছেন, আমাকে একটু এই জায়গায় বলতে হবে। দিস ইজ এ সেনসিটিভ ইস্যু। না, ডেফিনেটলি সেই কারণেই আপনি একটা কমেন্ট করে আমার, শুনেন, মিনিমাম ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মাচ কাইন্ডনেস যে আমাকে আমার জায়গাটা পরিষ্কার করতে হবে। ইউ আস্ক মি, কিন্তু আপনি একটা কমেন্ট করে ফেলেছেন, সেটা আমাকেও আমার জায়গাটা পরিষ্কার করতে হবে। আপনি আমাকে উত্তর দিতে দেন, আমি উত্তরটা এখনো দিতে পারি নাই। আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর দেওয়ার আগে আপনি একটা কমেন্ট করেছেন যেটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। আপনার অনুষ্ঠানে আমি একটা দল করি, আমি একটা দলের কর্মী। আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ, কৃপা বা বিচার বোধের উপর নির্ভরশীল, আস্থাশীল। কিন্তু আমি তো যাদের কথা বললাম তাদের সাথে মুখোমুখি হয়ে এই প্রক্রিয়ার মোকাবেলা করে বা প্রতিবাদ করে আদৌ আমার এই প্রতিবাদের কথা ওনার কাছে পৌঁছাবেন কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলাম না। আপনি কোন মাত্রায় শ্রদ্ধাশীল রাশেক রহমান? বঙ্গবন্ধুর কন্যার যে সিদ্ধান্ত বা তার মতামতের উপরে আপনি শ্রদ্ধাশীল বলছেন, কোন মাত্রায় শ্রদ্ধাশীল? যদি কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনার উপরে চাপিয়ে দেওয়া হয় সেটাকেও আপনি মেনে নেবেন, তাই কি? বুঝেন না কি বলছি? বলেন, আবার বলেন। এই সিদ্ধান্ত গণতান্ত্রিক ছিল না অগণতান্ত্রিক ছিল বা কি ছিল, সেটা চ্যালেঞ্জ করতে গিয়ে আপনি যাদেরকে শত্রু বানাবেন তাদের সাথে শত্রু বানিয়ে টিকে থাকা যাবে কিনা সেই ভীতি আমার ছিল ভাই। একদম অকপট স্বীকারোক্তি দিলাম। আচ্ছা, এখন আপনি লেবু চিপতে পারেন, তাহলে লেবুর নির্যাস নষ্ট হয়ে তিতা বের হবে। আমি আপনাকে বলে দিচ্ছি যে প্রত্যেক নেতা কর্মীর ভিতরে ভয় ছিল, যার দরুন তারা প্রতিবাদ করতে পারে নাই। আজকে এই সংকট এই কারণেই সৃষ্টি হয়েছে। কিন্তু আজকেও তো আপনি সত্য কথাটা বলতে পারছেন না রাশেক রহমান।
আজকে আপনি শুধু সত্যি কথাই তো বললাম, এই না, কথা কেউ আপনি বলেনি আপনি আপনাকে। শুধু ওবায়দুল কাদেরের উপরে দোষ চাপিয়ে আপনি চলে না, যাচ্ছেন, আমি কিন্তু একদমই এটা না। পুরো নেতৃত্বের দোষ। আমি আপনাকে বলেছি যে রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা যারা ছিলেন, আপনি আপনার একাডেমিক রিসার্চ করেন। না, কিন্তু আমি বলছি যে আপনি সব নেতাদের উপরই দোষ চাপাচ্ছেন, কিন্তু না, একজনকে আমি বাদ রেখে। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম, কারণ এই ঘটনাটা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, ঠিক এই আছে, ঘটনাটি বিভিন্ন কিন্তু পত্রিকায় আমি এসেছিল, বুঝতে পেরেছি, কিন্তু আমি বুঝতে তখন পেরেছি। এই ঘটনাটি কেউ আমলে নেয়নি। সুতরাং অ্যাজ এ কাউন্সিলর, কাউন্সিল চলাকালীন সময় কি হচ্ছে এটা বাইরে আমার বলার কথা না, আমি বলতামও না। কিন্তু যেহেতু এটা প্রকাশিত সংবাদ, এই জন্য এটাকে রেফারেন্স টেনে আপনাকে উদাহরণ দিলাম। না, সবই ঠিক আছে, কিভাবে সবই ঠিক আমরা আছে, প্রতিনিয়ত ভুল সিদ্ধান্ত দলের ক্ষেত্রে নিয়েছি। নিশ্চয়ই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি নেতৃবৃন্দের অনেককেই দোষারোপ করছেন, কিন্তু এই প্রবণতাটা কিন্তু এখনো রয়ে গেছে যে যদি এটা নেতৃত্বের দুর্বলতা হয় বা ভুল হয়, তাহলে তো পুরো নেতৃত্বকে আপনি দোষারোপ করবেন, ইনক্লুডিং আপনার সভানেত্রী জি। না, আপনি তাকে তো একটা জায়গায় রাখছেন। না, আমি সহজ কথা বলি, আপনি সিমলেস ভাবে শুনতে চান আমি বলতে পারি, আর না বলতে দিলে বলবো না। না, বলেন। সহজ জায়গা বাংলাদেশের মানুষের ভালোর জন্য, বাংলাদেশের সার্বিক রাজনীতির সুস্থ প্রবাহ ধারার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন, অপরিহার্য। এটাকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের দলের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছিল পূর্ববর্তীতে, সেটা প্রকাশ্যে আলাপ করেই যারা এর জন্য দায়ী ছিলেন তাদেরকে নেতৃত্বের জায়গা থেকে যদি আপনি অন্য কোনো দায়িত্ব না দেন আর নতুন মুখ যদি দায়িত্বে না আনেন, তাহলে যেটা হবে যে কিছুদিনের জন্য আপনি ভালো ফলাফল পেতেই পারেন। কারণ মানুষ যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তখন মন্দের ভালো বেছে নেয়। কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে, দীর্ঘমেয়াদী ভাবে এটা আমাদের রাজনীতির জন্য, আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো হবে না। অর্থাৎ এই যে আমরা কঠোর কর্মসূচি দিয়েছি, আমি বিশ্বাস করতে চাই যে এই কর্মসূচি সফল হবে। কিন্তু আপনি যদি গুণগত মানের দিক থেকে সেকেন্ড টায়ারের নেতৃত্বের জায়গায় একটা বৈচিত্র্য না আনেন, পরিবর্তন শব্দটা বলতে চাই না, বৈচিত্র্য না আনেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদী ভাবে কিন্তু গ্রাউন্ডে দাঁড়াতে পারবেন না। সেকেন্ড টায়ার কেন বলছেন রাশেক রহমান? সেকেন্ড টায়ার কেন বলছেন? জি, মানে ফার্স্ট টায়ারে কি ঠিক আছে সবকিছু? ফার্স্ট টায়ার শেখ হাসিনা, ইয়েস, শি ইজ ওকে 100%। আচ্ছা, ওকে। ফার্স্ট টায়ার একমাত্র একজন নেতা, তাকেই আমি মানি, শেখ হাসিনা, অন্য কেউ না। ওনার কোনো ভুল বা ব্যর্থতা ছিল না? উনি ফার্স্ট টায়ার ইজ অ্যাবসলিউটলি ওকে। আচ্ছা, ওনার কোনো ভুল, দলের ঐক্য ধরে রাখতে হলে, ওনার কোনো ভুল বা ব্যর্থতা আপনি দেখেন না, তাই তো? না, আমি বলছি তো, কথা শুনে, আমি ব্যর্থ দেখবো না, কারণ বললাম তো সেকেন্ড টায়ার থেকে। আপনি সেকেন্ড টায়ারে চলে যাচ্ছেন, আমি ফার্স্ট টায়ারের কথা বলছি। ওনার কোনো নেতৃত্বের ভুল? আমি ফার্স্ট টায়ারকে ব্যর্থ মনে করি না। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি। কারণ শক্তিশালী প্রতিবাদ করতে হলে, নেতৃত্বের জায়গায় থাকতে হলে ওনাকে প্রয়োজন। আচ্ছা, এখন আমি একটু নিশ্চয়ই আপনারা ভিন্ন মতের বা পলিটিক্যাল প্লুরালিজমে নিশ্চয়ই বিশ্বাস করেন, মানে অন্তত মুখে তো বলেন, কিন্তু সেই জিনিসটা কি বাংলাদেশে হয়েছে গত 15 বছরে? যে ভিন্ন মতের জায়গা কতটুকু ছিল বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি আপনাকে এখন সহজভাবে এই জায়গাটা আমি যেতে চাচ্ছিলাম। বিএনপির নিজের রাজনীতি টিকিয়ে রাখতে হলো পলিটিক্যাল প্লুরালিজম ইজ অ্যান ইম্পারেটিভ ফ্যাক্টর, and vice versa. It is an undeniable reality for Bangladesh Awami League that we have to believe in the political pluralism of Bangladesh. If not, আমরা প্রত্যেকে আমাদের ফিউচার ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল আইডিয়াস ধারণ করছি আমাদের মস্তকে। ইটস ভেরি সিম্পল। না, সেটা যদি হয় তাহলে এই স্টেটমেন্ট, এই প্রশ্ন করাই লাগতো না আপনার, যদি আমরা সকলে মুখে যা বলি কাজে তা করতাম। রাইট। তো আপনি সেই ভুলটা স্বীকার করছেন? আই টোল্ড ইউ যে আপনার এই প্রশ্ন করা লাগতো না যদি the situation had been different. আচ্ছা, so I am a politician, I will answer in my own way and I have already answered the question. না, নিশ্চয়ই, কিন্তু কথা হচ্ছে যে এই উপলব্ধিগুলো কি আপনার দল ক্ষমতা থেকে চলে যাবার পরে এসছে নাকি ওই সময় বলেন ভাই, আপনি এসেছিল? একটা জিনিস ফিল করতেছেন না কেন? আমি একটু বলি এভাবে। হ্যাঁ, ধরেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, রাইট? তো এই যে একজন ইয়াং ম্যান ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক ইন্টারেস্টে মানুষের জন্য বিভিন্ন
সে ভিডিও করতো, লাইভ করতো। আমি এটা এনকারেজ করি, ইটস গুড, ইউ নিড টু টক। আপনি কোথাও কোনো সমস্যা দেখলে বলতে হবে, রাইট? এখন আপনি আজকে দেখেন পলিটিক্যাল প্লুরালিজমের অভাবের যেই ঝুঁকিটা বা এতে কি হয় সেটা আমি একটু আপনার সামনে বলতে চাই। নিশ্চয়ই। এই যে হবিগঞ্জ থেকে আপনার ব্যারিস্টার সুমন প্রায় 1,70,000 বা 80,000 ভোট পেয়ে জিতলো। তার প্রতিপক্ষ ছিল স্বতন্ত্র হিসেবে জিতলো বা বিদ্রোহী হিসেবে জিতলো, এবং তার প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগের একজন মুরব্বী অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব। উনি সিটিং মিনিস্টার ছিলেন তখন, সাবেক প্রতিমন্ত্রী, সিটিং মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তিনি ধরেন আরো পাইলো 50,000 ভোট, রাইট? তো 1,80,000 যোগ 50 কত হচ্ছে? 2,30,000। হবিগঞ্জের মতো জায়গায়, একটা জায়গায় সর্বমোট ভোটার সংখ্যা কত হবে? 4 লাখ সর্বোচ্চ, কারেক্ট? তাহলে একটা এলাকায় যদি সত্যি সত্যি আপনি 2,30,000 ভোট সমবেত ভাবে পেয়ে থাকেন, তাহলে 4 অগস্ট, 5 অগস্ট, 7 অগস্ট, 10 অগস্ট অথবা যে কোনো অগস্ট কোনো বাড়ি ঘরে কি আগুন দেওয়া সম্ভব? কাউকে কি আক্রান্ত করা সম্ভব? তার মানে কি যে পলিটিক্যাল প্লুরালিজম না থাকলে ফলাফল আপনি যাই আনেন, যাই দেন, যাই তৈরি করেন বা যাই পান, সেটার কোনো ট্যানজিবল জায়গা, মানে সেটাকে ধরে রাখার কোনো জায়গা থাকবে না। আপনি 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 যদি সম্ভব হয়, আমি আমার কাছে তো আর এখন হাতে কম্পিউটার নেই, বাট ইউ হ্যাভ ইউর টিম, প্রডিউসাররা আছেন, ডাইরেক্টর সাহেবরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ঐতিহাসিক ধানমন্ডি 32 নাম্বার, আমার বন্ধু আমাকে লেখছে যে আমি শহীদ শেখ জামাল সাহেবের একটা জ্যাকেট শুধু বাঁচাতে পেরেছি, সেটা আমি আমার কাছে রেখে দিয়েছি দোস্ত। যদি আমি কোনোদিন সুযোগ পাই, আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে ওই আধা পুড়ে যাওয়া জ্যাকেটটা তুলে দিতে চাই। মানুষের আবেগটা কিন্তু ওই জায়গায়, এবং সে কিছুই করতে পারে নাই। সে খুবই আমাদের আওয়ামী পরিবারের খুব ঘনিষ্ঠ একজন মানুষ, দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতে হয়েছে তাকে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেখানে আক্রমণ করছে, আগুন দিচ্ছে। আমি আপনাকে এই ঘটনাটা এই কারণে বলতেছি যে আপনি যদি পারেন আপনার গবেষণা টিমকে বলেন বের করতে যে ধানমন্ডি এলাকার যে নির্বাচনী সংসদীয় যে আসনটি, সেখানে আমাদের দলের যিনি এমপি হয়েছেন এবং আমাদের দল থেকে আরেকজন যিনি স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন, তারা দুজনে সমবেত ভাবে ওই ভোটার এলাকার সর্বমোট ভোট সংখ্যার কত ভোট পেয়েছেন। তো এখন ওই ফলাফল জি এফেক্টিভ হয়, শব্দটা আমি ইউজ করতে চাই, এফেক্টিভ, কার্যকর হয়, তাহলে তো ওই এলাকার 70% মাটি, 70% আকাশ, 70% দালান, 70% মানুষ, 70% অক্সিজেন ধানমন্ডি 32 নম্বরের পক্ষে থাকার কথা, সেখানে আগুন দিতে পারার কথা না। রাশেক রহমান, এই জায়গাটিতে আমি আসতে চাই যে কিন্তু আমি এটা বলছি যে পলিটিক্যাল প্লুরালিজমটা এনশিওর না করলে ঠিক একই সাথে আমরা যে ভুলগুলো করে আসছি পলিটিক্যালি নিজের দলের ভিতরে। আজকে একটা কথা বলবো, আমি জানি না আমার কি শাস্তি হবে, আল্লাহ আমাকে রক্ষা করুন, বাট শাস্তি হইলেও কিছু করার নেই, সত্যটা আমাকে বলতে হবে। আমার জন্ম এই দলেই আমার মৃত্যু হবে, এবং নেত্রীর প্রতি আমার প্রচন্ড ভক্তি আছে, শ্রদ্ধা আছে, এবং আমি সত্যি মনে করি যে রাজনৈতিক মেরুকরণের জায়গায় ওনার কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকে বলতে চাই, গত 15 বছরে আপনি যদি আপনার বুম ধরে একজন একজন করে নেতা কর্মীর সাথে কথা বলেন, আপনি দেখবেন, এই যে আপনি বারবার বলতেছেন না যে অন্য দলের লোককে গণগ্রেপ্তার, ভাই আপনি আসল চিত্রটা পাইলে আরো ভয়াবহ। নিজের দলের ভিতরে নিজের দলের লোক কি অত্যাচার করছে আপনি জানেন। আমি ওই জায়গাটিতে আসতে চাচ্ছি যে নিজের দলের ভিতরে নিজেরা কি পরিমাণ যুদ্ধ সংঘর্ষ, কি পরিমাণ বিবাদ, কি পরিমাণ চক্রান্ত, কি পরিমাণ দুর্নীতি একে অপরের সাথে আমরা করেছি আপনি জানেন না। এবং যদি না এই জায়গাকে ছাপিয়ে দিয়ে আমরা ঐক্য না তৈরি করি, তাছাড়া মনে করবেন না যে আওয়ামী লীগের একার ক্ষতি, তাছাড়া বাংলাদেশেরও ক্ষতি। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, বিশেষ করে স্বাধীনতার যে রাজনৈতিক দল, তারে বাদ দিয়ে আপনি বাংলাদেশের সুস্বাস্থ্য কোনোদিন নিশ্চিত করতে পারবেন না। কিন্তু আপনি রাশেক রহমান বারবার এই স্বাধীনতার পক্ষের দল হিসেবে যে ধরনের
একটা বলবো যে সেন্সেশন তৈরি করতে চাচ্ছেন। এখন এটা সেন্সেশনের পর্যায়ে চলে গেছে এই কারণে যে আপনারা তো 15 বছরের মুক্তিযুদ্ধের যে কোর স্পিরিট, সেই স্পিরিটের অনেক কিছুর সঙ্গেই খুব সাংঘর্ষিক অবস্থানে চলে গেছেন। না হলে আপনাদের, আমি একটু প্রশ্নটা শেষ করি। না হলে 5ই আগস্টের পরে কিভাবে ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনের ভেতর থেকে একের পর এক শিবির বের হয়? আপনি আমাকে একটু বলেন তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিক আছে, এটা খুবই পার্টিনেন্ট, খুব ভালো প্রশ্ন করছেন। প্রথম কথা, আমি কোনো সেন্সেশন তৈরি করছি না। দ্বিতীয় কথা, 5ই আগস্ট হয়েছে, আমরা নাই, কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধ, ওটা যেমন সত্য, আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের পায়োনিয়ার পুরোদা সংগঠন, এটাও সত্য। এখানে সেন্সেশনের কিছু নাই। এটি বলে সব অপরাধকে তো ঢাকা দেওয়া যাবে না রাশেক রহমান। গত 15 বছর ধরে এই কথাটা বলে আপনারা দুর্নীতি থেকে শুরু করে ভোটাধিকার হরণ, মুক্তিযুদ্ধের কোর স্পিরিটটাকে নষ্ট করেছেন আপনারা। আমি যেটা বলেছি যে বাংলাদেশের মানুষের ভালোর জন্য এই স্বাধীনতার দলের কোনো বিকল্প নাই, এটা সত্য। ঠিক একই সাথে বলতে চাই যে ইয়েস, এটা যদি সত্য হয় তাহলে মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে আপনারা কেন স্বাধীনতার কোর স্পিরিট গুলোকে নষ্ট করলেন? আমাকে বলতে দিন, আপনি কোন কলেজে পড়তেন? আমি লেট মি হেল্প ইউ, আমাকে বলেন আপনি কোন কলেজে পড়তেন। না, সেটা কেন প্রাসঙ্গিক এখানে? না, এটা প্রাসঙ্গিক, আমি প্রাসঙ্গিক করে দিচ্ছি, আপনি শুনে আস্থা রাখেন আমার উপরে। আপনি ঢাকায় কোন কলেজে পড়তেন? আস্থা রাখুন। আমি বলতে চাচ্ছি না, মানে লাইভ অনুষ্ঠানে বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা কলেজে পড়তাম। ঠিক আছে, ওকে। এখন এটা প্রাসঙ্গিক কিভাবে বলছি আপনাকে। আমরা যখন সরকারি স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়তাম, এই ঢাকা কলেজের ছাত্রলীগের কমিটি যারা ছিলেন এবং ছাত্রদলের যারা ছিলেন, তারা স্কুলে আসতো, ব্রেকে এসে ছেলেদেরকে আহ্বান জানাতো, তোমরা আসো, আমাদের কথাগুলো শুনো। তার মানে কি, যে রাজনৈতিক একটা চর্চা অনেক কৈশোরের একটা পর্যায় থেকেই সূচিত হয়েছিল, এবং সেখান থেকে একজন ভালো বক্তা, একজন ভালো সংগঠক, একজন ইন্টেলেকচুয়ালি ভেরি ডেভেলপড ইয়াং পার্সন, যে পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে জানে, যে দর্শন সম্বন্ধে জানে, যে বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে জানে, এবং যে অন্য মানুষকে কনভিন্স করতে পারে, এই ধরনের ছেলেপেলেদের রিক্রুটমেন্টের একটা প্রসেস বহু বছর ধরেই ছিল, এবং এটা ছাত্রলীগে তীব্রভাবে ছিল, ছাত্র ইউনিয়নও ছিল। ঠিক আছে না? যেটা হয়েছে যে গত 15 বছরে ছাত্রলীগের ছাত্রদেরকে তো দোষ দিয়ে লাভ নেই ভাই, তারা তো সবুজ, তারা ছাত্র, তাদেরকে আমরা শেখাবো। মূল দল আওয়ামী লীগের পক্ষ থেকে যারা ছাত্রলীগের দায়িত্ব ছিলেন, তাদেরকে আপনি আপনার অনুষ্ঠানে ডাকুন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে ছাত্রলীগের ভেতর থেকে এত অনুপ্রবেশকারী কিভাবে বের হলো। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাকে পথ প্রদর্শন করলাম, আপনি আমার এই কথাটা গ্রহণ করলে আপনি আগামী অনুষ্ঠানে ছাত্রলীগের ভিতরে এই বিপর্যয় হলো কেন, এই অনুপ্রবেশকারীরা কেন ঢুকলো, এই কমিটি বাণিজ্য কেন হলো, এই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। কারণ যেহেতু এটা কি শুধু ছাত্রলীগেই হয়েছে রাশেক রহমান, এটা কি শুধু ছাত্রলীগই হয়েছে, আওয়ামী লীগে কি হয়নি? না, যেহেতু ছাত্রলীগের ফার্স্ট হ্যান্ড দায়িত্ব আমার ছিল না, সুতরাং এর দায়িত্ব আমি দায়িত্ব জ্ঞানহীন মানুষের মতো দিতে পারি না, উত্তর দিতে পারি না। এই জন্য আমি আপনাকে সূত্রটা ধরিয়ে দিলাম যে ছাত্রলীগের যে প্র্যাকটিস গুলো ছিল, সেগুলো গত 15 বছরে কেন অনুসরণ করা হলো না, এর দায়িত্ব মূল দল আওয়ামী লীগ থেকে কারা ছিলেন, তাদেরকে আপনি একে একে অনুষ্ঠানে ডাকুন, প্রশ্ন করুন। আমাকে যেরকম প্রশ্নবানে আপনি জর্জরিত করার চেষ্টা করছেন, ইউ আর ডুইং এ ভেরি গুড জব, থ্যাংক ইউ। তাদেরকে এরকম প্রশ্নবান ছুড়ে দিবেন, বিশ্বাস করতে চাই তারা তাদের বর্ম দিয়ে, তারা তাদের মস্তিষ্কের সৈকর্য দিয়ে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দিবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা শুধু ছাত্রলীগ নয়, হ্যাঁ এটা আমার অন্য দলগুলোতে, অন্য ভাতৃপ্রতিম সংগঠনগুলোতে হয়েছে, মূল দলও হয়েছে। আমি তো আপনাকে বললাম, একটা উদাহরণ আপনাকে দিয়েছি, যে কাউন্সিলে কণ্ঠভোট অথবা ভোট প্রয়োগের কোনো গুরুত্বই ছিল না, এরকম হাজারো কাউন্সিল দিয়েই তো দলটা চলেছে গত 15 বছর। সুতরাং এই প্রশ্নটা আমাকে করার প্রয়োজন পড়ে না যে কেন এই সমস্যা তৈরি হয়েছে। রাইট, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে একটু ব্রিফলি যদি পয়েন্ট বলে দিচ্ছি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে। জি নিশ্চয়ই। ওই ব্যারিস্টার সুমনের যে ভোট, ওটা কিন্তু মনে করবেন না যে আওয়ামী লীগের ভোট ছিল, ওখানে কিন্তু বিএনপি জামাতের ভোটও ছিল, যারা এখন ওখানে তাণ্ডব চালাচ্ছে, সেটা দিয়েই কিন্তু অ্যাডভোকেট মাহবুব আলীকে হারানো হয়েছে। সো এরকম
বিভিন্ন জায়গায় যেই জায়গায় ভূ রাজনৈতিক বাস্তবতা যা সেটার উপর ভিত্তি করে আমরা জেনে হোক না জেনে হোক এই বিএনপি জামাতের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছিলাম এবং 2024 সালের 7ই জানুয়ারির ওই ফাঁদটা মরণ ফাঁদ হয়ে 5ই আগস্ট আমাদের উপরে চেপে বসেছে। রাইট। না, আমি যেটি বলছিলাম বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে খুব ব্রিফলি যদি একটু বলেন যে আমরা একটা সময় পরে লক্ষ্য করলাম, মানে প্রথম 4-5 বছর মোটামুটি আমরা দেখছি যে একটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু এরপর থেকেই লক্ষ্য করলাম যে যেমনটা হয় না যে অনেক ধর্মান্তরিত করে অনেক একটা সময় ছিল যে মানে ধর্মের পরিবর্তন ঘটিয়ে হলেও নিজের বিশ্বাসের জায়গাটিতে নিয়ে আসার মতো একটা রাজনৈতিক বিশ্বাসকে নিজের দিকে নিয়ে এসে মানে বাংলাদেশে যারা থাকবে সবাইকে আওয়ামী লীগই করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেল। মানে সেটার প্রয়োজনটা কেন হলো যদি একটু বলেন। না, আপনি ইন এ ট্রু সেন্স, আমি তো ভাই বঙ্গবন্ধুর অনুসারী। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমার প্রশ্নের উত্তর হবে সবাইকে কেন আওয়ামী লীগ করতে হবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি তো ছিল ওটা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 4টি যে মূল স্তম্ভ, সেখানে তো কোথাও আওয়ামী লীগ লেখা ছিল না। ওখানে 4টা যে স্তম্ভ প্রত্যেকটাই খুব সার্বজনীন, জাতীয়তাবাদ সার্বজনীন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা খুবই সার্বজনীন ব্যাপার। আপনি যে আমাকে প্রশ্ন করেন তাহলে আমার প্রশ্ন উত্তর হবে না যে আওয়ামী লীগ করতে চায় না তাকে কেন আওয়ামী লীগ করতে হবে। রাইট। এখন আপনি যে আমার দায়িত্ব রাজনৈতিক কর্মী হিসেবে একটাই, সেটা হচ্ছে যে আপনার অযাচিত ইচ্ছার কারণে অন্য কেউ আক্রান্ত হবেন না সেটাকে নিশ্চিত করা। এই তো। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আপনি কোন বিশ্বাস করবেন সেই বিশ্বাসটা করার যে অধিকার সেটা রক্ষা করাও তো আমার দায়িত্ব। রাইট। কিন্তু আপনার বিশ্বাসটা যাতে বিশ্বাসেই সীমাবদ্ধ থাকে, এটার কারণে যাতে আপনি আবার যেটাকে বলা হয় উইপেনাইজ করা, অর্থাৎ এটাতে যাতে আপনি আবার হাতিয়ারীকরণ না হয় সেটা নিশ্চিত করা একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব। রাইট রাইট। এখন হয় কি, এটা ঠিক আপনার অনুষ্ঠানের মজাটাই তো চলে যাবে যদি আমি এই কথা বলে বসি যে হাতিয়ারীকরণ হয়েছে বলেই তো 5ই আগস্ট। কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে, আমার কথা অনেকে পছন্দ করবেন না, বেশিরভাগ লোকই আছে যারা এই আগের অনুষ্ঠানগুলো না দেখে কথা বলেন। আমি আওয়ামী লীগের পক্ষে না বিপক্ষে না বুঝে না শুনে কথা বলা শুরু করে দেন। আমি আশা করি আপনার অনুষ্ঠানের অনেক টিআরপি মানুষ শুনবে। দেখেন, আওয়ামী লীগ এত শক্তিশালী একটা দল, এই দলের সত্যিকার নিবেদিত প্রাণ নেতা কর্মীরা যদি জুলাই আগস্টের ওই আন্দোলনের সময় উপস্থিত থাকতেন রাজপথে এবং তাদেরকেই যদি দায়িত্ব দেওয়া হতো যে এই ছেলে মেয়েদের সাথে তোমরা একটা আলাপ আলোচনা, একটা সমঝোতা, একটা রাজনৈতিক স্পেস, একটা আস্থার জায়গা তৈরি করো, আজকে কোনোদিন 5ই আগস্ট হতো না। এটা আমি দ্যাটইন কণ্ঠে বলতে পারি। তো রাজনৈতিক দলগুলোর তো কাজ তো সেটাই, আশিক রহমান। সেটাই আমি বললাম। তাহলে তারা কি করেছে আসলে? No, listen, I fully admit that collectively we have failed. I'm not denying that. But politics is as such that even after you fail, you don't sit tight. You have to work hard so that you can serve the purpose of the people. মানুষ আমার সাথে যদি দুঃখ পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, কথার কথা বলছি, যদি ভুল বুঝে থাকে, আমাকে তার কাছে যেতে হবে, তাকে বোঝাতে হবে যে আপনি আমার মাথা ফাটান, আমাকে বাড়ি থেকে বের করে দেন, যাই করেন, আমি আপনার পাশে আছি। যদি আপনার কোনোদিন আমাকে প্রয়োজন হয়, ইউ উইল ফাইন্ড মি। এই জায়গাটা তৈরি করতে হবে। না, আমি রাশিদ রহমান, আমি ফেল করেছি বলে আমি আর সামনে আগাবো না, আমি হাত বেঁধে বসে থাকবো, দ্যাটস নট কারেক্ট। আমি একটু ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস এটা জানার জন্য যে এই যে আপনি বলছেন 5 কোটি মানুষ আওয়ামী লীগ করে বা সমর্থন করে, বা হাইপোথেটিক্যাল ন্যূনতম, ঠিক আছে আমি ধরে নিচ্ছি, হাইপোথেটিক্যালি আমি ধরে নিচ্ছি যে 5 কোটি মানুষ আপনাদের দলে আছে, তো এত বড় একটা রাজনৈতিক দল মানে তার সাংগঠনিক জায়গাটাকে শেষ করে দিয়ে এই মানুষগুলো আসলে কি করেছে 15 বছর? লুটপাট বা দুর্নীতির যে অভিযোগগুলো শোনা যায়, সবাই কি ওই সুবিধা বলের মধ্যে ছিল? আপনি আমার অন্য অনুষ্ঠানগুলো শুনলে বুঝবেন। আমি তো বলেছি যে স্থানীয় সরকার নির্বাচনে যখন নৌকা মার্কা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, এটা একটা এপিক হিমালয় প্রমাণ একটা ভুল সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তটাকে পুঁজি করে আমাদের দলের অনেকেই শোনা যায় যে নমিনেশন বাণিজ্য বা এই দুর্নীতির সাথে সংযুক্ত হয়েছেন। এখন গ্রাম পর্যায়ে একজন মানুষ, তিনি চেয়ারম্যান হবেন, তিনি পৌরসভার মেয়র হবেন, তিনি উপজেলা চেয়ারম্যান হবেন, তাকে একটা নৌকা মার্কা দিবেন, সেটার জন্য যদি টাকা পয়সা নেন এবং তার মধ্যে একজন পাবে আরেকজন পাবে না, এটা যদি করেন, তাহলে সাংগঠনিক ভাবে আপনি বিভক্ত হয়ে যাচ্ছেন, ঘরে ঘরে দানা বাঁধছে। কারণ আপনি জানেন
যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসটা কিন্তু 100 বছরেরও অধিক সময় ধরে একটা প্রাচীন একটা মানে জি বেশ এর একটা অতীত আছে একটা, হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা একটা মিশ্র অতীত আছে। জি পুরোটাই আমি রাশেক খুব রহমান, সুন্দর আসবো বলবো, আসবো মিশ্র। আপনার কাছে। আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে আপনি দেখছেন যে সংগঠন ধ্বংস হয়ে যাচ্ছে, সংগঠনের ব্যর্থতা, এত কিছুর পরেও আপনি মনে করছেন যে এই সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি ঠিক আছেন, বাকি সবার সমস্যা, এই তো বিষয়টা। আমি আমি সেই বিষয়গুলো নিয়ে বিজ্ঞাপন বিরতির পর আবারও আসছি, দর্শক সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আমরা আওয়ামী লীগের, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, সেই দলটির থাকা না থাকা নিয়ে কথা বলছি রাশেক রহমানের সঙ্গে। রাশেক রহমান আওয়ামী লীগের নেতা, তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের হয়ে, দলের হয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, সক্রিয় ভূমিকা রেখেছেন। আজকে কিছুটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তার দলের প্রতি আমরা লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা দ্বিতীয় পর্বে উপনীত হয়েছি। কয়েকটি ফোন কল নিয়ে আমরা আবারও রাশেক রহমানের কথা শুনবো, তাকে আমরা প্রশ্ন করব। তার আগে কয়েকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। ভাই আপনার আওয়ামী লীগের বাইরে গেছে, খুব সুন্দর সুন্দর মাছ শুনছে, কিছু তার বাইরের মাঠটা কিছুটা ভালো লাগে, আর কিছুটা 15 বছর বিএনপি, জামাতে ইসলাম, সাধারণ পাবলিক, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, তারা একজন পাবলিক একজন ছাত্রাইছে আওয়ামী লীগের এভরিবডি মেম্বার যতজন আছেন আস্তা বাংলাদেশে হলে এভরিবডি ছাত্রাইছে। তারা এই ছাত্রানির লাগি মানুষ তার উপরে একটা খুব আছিল, ও খুব তারা ও সুযোগকে তারা খুব মিটাইলো। অহন আওয়ামী লীগের এক কত হইল ভাই, আপনারা শেখ মুজিবকে আমরা রেসপেক্ট দিই, শেখ মুজিবর নাম লইয়া আপনারা আওয়ামী লীগটা ডুবাই লিছেন। আর আপনারা লুটপাট, আওয়ামী লীগ আসল আওয়ামী লীগ করছেন না, আপনারা লুটপাট করছেন, টাকা পয়সা লুটপাট করছেন, বুঝলেন। পাবলিক রে খালি কইছেন শেখ মুজিব সাহেব, শেখ মুজিব সাহেব, এখান কইয়া আপনারা পাবলিক রে মন বুলাইছেন। ধন্যবাদ দর্শক। আমার মনে হয় যে আপনার কোর মেসেজ, কোর যে বক্তব্য, কোর যে মেসেজ, সেটি আমরা পেয়েছি। আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ শেখ মুজিবের কথা বলে রাজনীতি করে, কিন্তু শেখ মুজিবের আদর্শকে তারা ধারণ করেনি এবং বিরোধী দলকে, বিশেষ করে বিএনপি জামাতকে দমন করার ক্ষেত্রে যে পরিমাণ নির্যাতন হয়েছে, যে পরিমাণ তাদেরকে চাপিয়ে রাখা হয়েছে, সেই কারণেই পতনের পরে এই হামলাগুলো হয়েছে এবং এই রিয়াকশনটা হয়েছে। এটি হচ্ছে আপনার বক্তব্য। আমি অবশ্যই রাশেক রহমানের কাছে আসবো, এই বিষয়ে তার কোনো ধরনের কোনো রেসপন্স আছে কিনা সেটি জানবার জন্য। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম বুলবুল সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমি দুইটা পয়েন্টে টাচ করব, প্লিজ অ্যালাউ মি টু স্পিক। জি বলুন। আমি রাশেক সাহেবের কথাগুলো শুনলাম, তো ওনাদের যে এই পর্যন্ত প্রথম এত ভালোভাবে কেউ ভিতরের ওনাদের যে নিজেদের দলের ভিতরে যে কোন দল এবং প্রবলেম ছিল সেটা অস্বীকার করলেন। তবে ওনার কয়েকটা পয়েন্ট আমি টাচ করব। একটা হলো ছাত্রলীগের অধপতনের জন্য তিনি বললেন যে যারা টপ র্যাঙ্কিং পুরানো ছাত্রলীগের নেতা তাদেরকে জিজ্ঞেস করতে, কিন্তু যেসব আমার মনে হয় লিডারশিপই দায়ী, প্রেজেন্ট লিডারশিপ, যে দলের প্রথম সারির নেতা বলেন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগই যথেষ্ট, তার মানে কি তারা ছাত্রলীগকে লাঠিয়াল হিসাবে ইউজ করতে চান। উনি নিজেও কিন্তু সাবেক ছাত্রলীগ নেতা, আপনি যার কথা বলছেন। আমি কি বলেছি একটু পরিষ্কার করে দেই দর্শকের জন্য। ওবায়দুল কাদেরের কথা বলছি। আসবো আপনার কাছে। হ্যাঁ, এটা তো সবাই জানে, এভরিবডি নোজ অ্যাবাউট ইট। আচ্ছা, তারপরে প্লিজ অ্যালাউ মি, আমি লেট মি ফিনিশ। জি বলুন। তারপরে তুমি ওনাদের লিডারের কথা বলেছেন, শেখ হাসিনার কথা। হি ইজ এ ফেইল্ড লিডার। তার একমাত্র উপযুক্ততা হলো
তিনি শেখ মুজিবুর রহমানের কন্যা, এছাড়া তো তার যোগ্যতা নাই। আমার মনে আছে 1981 সনে উনি যখন দেশে ফেরত আসলেন, ওনাকে আওয়ামী লীগের যাতে ভাঙর না ধরে সেই জন্য ওনাকে লিডার করা হয়েছিল, এটা আমার মনে আছে। আমি 71 আমার মনে হয়, আমি দুঃখিত দর্শককে আমরা হারিয়ে ফেলেছি, বাট আপনার মূল বক্তব্য পেয়েছি। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। না, আমি শুধু বলতে চাইতেছি যে ওই রাজাকারদেরকে তো মানুষ একটা রিজনিং দিয়ে তাদেরকে মাফ করে দিয়েছে। যেমন কিছু রাজাকাররা তারা মনে করেন এই যে পাকিস্তান নিজের গভর্নমেন্ট ছিল সেই জন্য তাদের সাথে গিয়েছে, এবার এই জন্য এদেরকে মাফ করে দিয়েছে, রিজনিং করেছে। কিন্তু এই আওয়ামী লীগদেরকে মানুষ কেমনে মাফ করবে? আর আওয়ামী লীগ যদি রাজাকার যদি গালি হয়ে যায় গেল, তো আওয়ামী লীগ গালি হয়ে যায় নাই এখন পর্যন্ত। আর আওয়ামী লীগ যদি গালি হয়ে গেল, তো এরা কেমন, এদের কি কোনো লজ্জা না? এরা এরকম ভাবে আসে টিভির সামনে কথা বলে। ধন্যবাদ। আচ্ছা, তো আওয়ামী লীগকে নিয়ে আপনার যাবতীয় সমস্যা, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো তারা যে এখন সগর্বে রাজনীতি করছে, তাদেরকে নিয়ে আপনার কোনো বাণী নাই? দর্শককে হারিয়ে ফেলেছি, আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো হ্যালো, দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, আমি দুঃখিত, আমার মনে হয় যে দর্শকের সঙ্গে আমরা ঠিকভাবে কানেক্ট করতে পারিনি। পরের দর্শক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি, বলুন প্লিজ। আচ্ছা, আমি ছোট একটা কথা বলি। এই যে আপনার যে অত মূল্যবান সময় এই লোক চুরের দলরে আইনিয়া খারাপ সময়টা করতেছেন, এটা ঠিক। আচ্ছা, ধন্যবাদ। চোরের দল আপনি বলেছেন, অনেকেই অভিযোগ করে যে এই দলটি চুরি করেছে, এবং আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেখছি যে কি ধরনের চুরির উপকরণ বের হচ্ছে এবং কি ধরনের বিচারের মুখোমুখি তারা হচ্ছে। তো এটা আমরা অপেক্ষা করি। আর যাদের বিরুদ্ধে অভিযোগ হয় তাদেরকে আপনি কথা বলারও সুযোগ দেবেন না, এরকম গণতান্ত্রিক মানসিকতা নিয়ে কি আপনি লন্ডনে থাকেন? এটা একটু আপনি চিন্তা করবেন, এটা আপনার জন্য আর কি। হ্যাঁ, এই প্রশ্নটা। পরের দর্শক। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, বলুন। আবুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আপনার প্রোগ্রামগুলো আমি সবসময় দেখি, কিন্তু এটা লাইন পাই না, অনেক চেষ্টা করে লাইন পাওয়া। আমি দুঃখিত, অনেক দর্শক অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, আমি শর্টকাট বলে যে এই পর্যন্ত যা প্রোগ্রাম করেছেন আপনার 5 তারিখের পরে বা করতেছেন, সবার কাছে একটা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনলি 20 ইয়ার্স। সরি, কত বছর? মাত্র 20 বছর। 5 বছর আর 15 বছর, 20 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। না, 5 বছর 15 বছর তো 20 বছর হলো। স্বাধীনতার পরের যে 3 বছর 3.5 বছর সরকার, সেটাকে আপনি বাদ দিচ্ছেন কেন? ওটাও তো আওয়ামী লীগ সরকারই ছিল নাকি? না, বঙ্গবন্ধুর 3 বছর আপনি বাদ দেন, বঙ্গবন্ধুর 3 বছর। আচ্ছা, আপনার পয়েন্টটা বলেন, মানে এইভাবে অঙ্ক করতে গেলে মুশকিল। মূল পয়েন্টটা বলেন। আমার পয়েন্টে হচ্ছে এই যে 30 বছরে বাকি যারা ছিল বাংলাদেশের জন্য সিঙ্গেল একটা কোনো কাজ করছে কিনা যদি দেখাইতে পারে, সিঙ্গেল একটা কাজ দেশের জন্য, একটা সিঙ্গেল কাজ দেশের জন্য কে করছে, কোন দল থেকে করছে দেশের জন্য, দেখান। মানে আপনার পয়েন্টটা কি তাহলে, যে শুধুমাত্র আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে? বলেন আর দলীয় গভর্নমেন্ট বলেন আর যাই বলেন, অনলি আওয়ামী লীগই দেশের জন্য করেছে। হ্যাঁ, চুরি করেছে, ওরা চুরি করেছে, অনেক চুরি করেছে, এটা সত্য। এটা মিথ্যা বলার কোনো কারণ নেই। মানুষের সাথে অন্যায় করেছে, এটা সত্য। কিন্তু দেশের জন্য এরাই করেছে। দেশকে আজকে এই পর্যায়ে বিশ্বের সমতুল্য একটা দেশ বানিয়েছে আওয়ামী লীগ। আচ্ছা, ধন্যবাদ, আপনার মতামত পেয়েছি। পরের দর্শক। আমাদের হাতে সময় খুবই কম, আমাদেরকে যেতে হবে আবার রাশেক রহমানের কাছে, কারণ তার সঙ্গে আমাদের আলাপচারিতা এখনো বাকি। দর্শক কে আছেন লাইনে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনারা ভালো আছেন তো? জি ভালো আছি, বলুন। আমাদের হাতে সময় খুবই কম। যেমন ইদেশও যেমন আইল্যান্ডর যারা আছে তারার মানে এই কোনো করতো না, তারা মানে ইদেশের মাঝে কেউ ইন্টারভিউ লইলে পার্লামেন্টের মাঝে মাথা ইতো না, জোয়াইতো না, কারণ তারা বেশি আছে, মানুষ মারছে, জোয়া করতে, বম টম ফুটাইছে। আওয়ামী লীগের এরা যেন বাংলাদেশও এত মানুষ মারছই, চুরি বাধ্য, পয়সা মিলবো যে কোনো সময়। তারা আমরা বানাইছিল, তারা লইয়া গেছে কি বিদেশ, তারা বইয়া খাল। আর
স্বাধীনতা সহ দেশটা কিভাবে গিয়া গেছেন কি। আজ কলকাতার গিয়া বাসা ভাড়া মিলেন না, সারা গিয়া ওখানের মাঝে বড়ি গেছে, প্রত্যেকে মানে এখানের মাঝে বাসা। এরা অত পয়সা পাই লোক বাংলায়, তারা লুজি গিয়া ধন্যবাদ। এটা একটা ভালো প্রশ্ন, যে যারা পালিয়েছে নেতাকর্মীদের একটা বিরাট অংশ, তারা যে দিনের পর দিন থাকছে, কিভাবে থাকছে, এত পয়সা কোথায় পেল, এটা হচ্ছে তার প্রশ্ন আর কি। আর আওয়ামী লীগের বিষয়ে তার আরো অনেক ধরনের নেতিবাচক মন্তব্য রয়েছে, সেগুলো নিয়েও আমার মনে হয় যে সময় থাকলে আমরা কথা বলবো। আমি শেষ কলটি নিয়ে আমি রাশিক রহমানের কাছে আসতে চাই। হ্যালো। আমি যা দেখেছি তা শুনে নিজের কানে, যে এরশাদ সরকার যা করেছিল, সে যাই হোক না কেন করে, কিন্তু এরশাদ সরকার যা উন্নতি করেছিল, সিলেটে আছে যা যা বলেছিল, ওইগুলোই এখন পর্যন্ত উন্নয়ন করা হয়। সেই প্রথম বাংলাদেশে নারীদেরকে এম্পাওয়ারমেন্ট দিয়েছিল, আমি সেই সময় বাংলাদেশে ছিলাম, আমাদেরকে কাজ দিয়েছিল। সে বাংলাদেশ সিলেটের যত কিছু হয়েছে সবকিছু সে, ইভেন কি উসমানীর নামও সে জাগ্রত করে দিয়েছিল। সে যাই হোক, পরে আমরা এই দেশে আসার পরে ওই বাংলাদেশ ইন্ডিয়া থেকে এই যে মদ পাচার 87-এ, এই যে রামদা, এগুলি আসার পরে কি হয়েছে না হয়েছে আমরা সব নিজের চোখে দেখেছি। কিন্তু এরা সবাই তো ওদেরই প্রোডাক্ট। এই যে মাদক দ্রব্য আসছিল ইন্ডিয়া থেকে, রামদা আসেছিল, এরা বর্তমানে যত রাজনীতিবিদ আছে সবাই তো ওদেরই প্রোডাক্ট। তো এরশাদ সরকার যা করেছিল বাংলাদেশের জন্য আর কেউ করে নাই কখন। ধন্যবাদ। তাই এটা আপনার মনে হয়? এটা তো খুব ইন্টারেস্টিং কমেন্ট, কারণ আপনি সিলেটের মানুষ, সিলেট অঞ্চলের মানুষ। সাইফুর রহমান সাহেব সিলেটের যে ধরনের উন্নয়ন কাজ করেছেন সেটার ব্যাপারে সবসময় উচ্ছ্বসিত, এটি দেখেছি। কিন্তু আপনার কাছ থেকে আজকে আমরা একটা অন্য ন্যারেটিভ পেলাম, যদিও পলিটিক্যাল টকশোতে এটা হয়, বিভিন্ন মতের সম্মিলন এখানে হয়। যাই হোক, আমি এই পর্যায়ে আমি অত্যন্ত দুঃখিত দর্শক আপনাদের কাছে যে আর কোনো ফোন কল নিতে পারছি না, কেননা সময় খুবই কম। রাশিক রহমান, আপনার কাছে যাচ্ছি যে অনেকগুলো কল পেয়েছি, দর্শকরা তাদের মতামত দিয়েছেন, সেটির ভেতর থেকে কোনো পার্টিকুলার কল কি আপনি রেসপন্ড করতে চান? ছাত্রলীগের অধপতন বা যাই হয়েছে সেটার ব্যাপারে আমার কথাটা খুব সুনির্দিষ্ট ছিল। আমি বলেছি যে মূল দলে ছাত্রলীগের দেখাশোনার দায়িত্বভার যেই কয়জন সুনির্দিষ্ট আওয়ামী লীগের নেতার উপরে ন্যস্ত ছিল, তাদেরকেই দায়িত্ব নিয়ে উত্তর দিতে হবে যে ছাত্রলীগের কমিটিগুলোর ভিতর থেকে অনুপ্রবেশকারী কেন বের হলো, এবং যেই অভিযোগ দেওয়া হয় যে কমিটি বাণিজ্য হয়েছে বা যে অভিযোগগুলো আছে সেই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কথাটা সুনির্দিষ্ট, আওয়ামী লীগের সকল নেতা নয়। আওয়ামী লীগের সুনির্দিষ্ট ঠিক যে কয়জন নেতা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকে আপনি অনুষ্ঠানে এনে আলাপ করলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা এক। 2 নাম্বার, আওয়ামী লীগ 100% বাংলাদেশের জন্য কাজ করেছেন, আমি সম্মানিত দর্শকের সাথে একমত। কিন্তু আপনি তো আজকে আমাকে আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে কথা বলতে ডাকেন নাই, আপনি 5ই আগস্টের কথা আমাকে জিজ্ঞেস করেছেন। আমি অকপটে আবার বলছি দর্শকদের জন্য, এবং দর্শকদের ভিতরে আওয়ামী লীগের সমর্থক যেমন আছেন, দর্শকদের ভিতরে বিএনপির সমর্থক আছেন, জামাতের সমর্থক আছেন, জাতীয় পার্টির সমর্থক আছেন। প্রত্যেক সমর্থক কাউকে ব্যক্তিগত বা কোনোভাবে আঘাত করা আমার ইচ্ছা নেই, আমি পরিষ্কারভাবে কথাটা বলতে চাই। আওয়ামী লীগ এমন একটা দল যে সেই দলের সকল স্তরের নেতা কর্মী যদি নিষ্ঠা নিয়ে 5ই আগস্টের ওই আন্দোলনের সময় রাজপথে অবস্থান করত, তাহলে এই 5ই আগস্ট হতো না। রাইট। আমি একটু আপনার প্রশ্নের লাইনটা ছিল ওই জায়গায়। আচ্ছা, 2 নাম্বার নেত্রীর ব্যাপারে বলতে চাই, এখানে একজন দর্শক কথাটা তুলেছেন। আমি কিন্তু এভাবে আসতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে তো ভাই আপনি অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধু ছাড়া আপনি বা অন্য কারো তো ক্ষমতা ছিল না বাংলাদেশকে স্বাধীন করার। পয়েন্ট ব্ল্যাঙ্ক, কথা সহজ। 2 নাম্বার কথা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রগামী রাজনৈতিক দল, মানে বলতে গেলে আসলে অনেক ক্ষেত্রে একমাত্র বলা যায়, ঠিক আছে, তারপরে বিনয়ের জন্য বলবো অগ্রগামী দল। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের নাম কি ইতিহাসে খুঁজে পাচ্ছেন? এইভাবে পাচ্ছেন না। ইতিহাস তো নতুন করে আপনি লিখতে পারবেন না। তাহলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুটা বাংলাদেশের জন্য কিন্তু খুব প্রয়োজন, অপরিহার্য। এই জন্য আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে সেটিও মেনে নিতে হবে আমাদেরকে। না, আমি আসছি। এখন আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন, সেখানে আমার বিবেচনা বলে
শেখ হাসিনার প্রয়োজন। এটা তো এক ধরনের বাংলাদেশের মানুষের থেকে বড় কোনো স্বার্থ আমার কাছে নাই। সুতরাং আমার বিশ্লেষণে যা এসেছে সেটা আমি বলেছি। আপনারা আমার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন। আপনি যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন সেটাও আমি বিনয়ের সাথে শুনবো। নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করছি। না না, নিশ্চয়ই 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 আমরা সেটাকে রেসপেক্ট করি রাশেক রহমান। আমিও আপনার অবস্থানকে রেসপেক্ট করি, কিন্তু তারপরেও আমার দলের সবাইকে চোর ডাকছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই আমার দলের সবাই তো চোর না। রাইট। আমার দলের বেশিরভাগ লোক সাহসী, আমার দলের বেশিরভাগ লোক দেশপ্রেমিক। নাইলে আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইংল্যান্ডে এসে আজকে ইংল্যান্ডের নাগরিক হতে পারতেন না। রাইট। কারণ আর যাই হোক, পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এত সহজে আসা যেত না। আমরা তো অধিকার হারা মানুষ ছিলাম, এটা বাস্তবতা। আওয়ামী লীগের লোক সাহসী। এখন আওয়ামী লীগের সব লোককে যদি আপনি একসাথে চোর বলেন, আমরা দুঃখ পাওয়া ছাড়া তো এখন আর কিছু করতে পারবো না, বলতে পারবো না। নিশ্চয়ই। মিস্টার রহমান, আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনি এই যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে দল, ছোট পলিটিক্যাল প্লুরালিজম একটা কথা আপনাকে বলতে চাই। একটু আমাকে অন্য প্রসঙ্গে যেতে হবে। কথাটা তুলছিলেন। জি নিশ্চয়ই, দর্শকের কথাটা তুলেছিলেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে ফজলুল কাদের চৌধুরী, মুসলিম লীগের নেতা, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এবং কিছুদিনের জন্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে যখন গ্রেপ্তার করা হয়, এই ফজলুল কাদের চৌধুরী সাহেবের ছোট বোন, না বড় বোন, তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললেন যে আমার ভাই অন্যায় করলে করতে পারে, আমার ভাইয়ের ছেলেমেয়েরা তো কোনো অন্যায় করেনি। তাহলে বলতে হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আপনার জামাল উদ্দিন কাদের চৌধুরী, সাইফুদ্দিন কাদের চৌধুরী, হ্যাঁ, ওনার আরো 2 মেয়ে, সকলের এই আকুতি শোনার পরে বঙ্গবন্ধু এক কলমের খোঁচায়, এক টেলিফোনে চিটং এর গুডসিল থেকে শুরু করে ধানমন্ডি বিশ্বের এর যে বাড়ি সবকিছু অবমুক্ত করে দেন, কিন্তু ফজলুল কাদের চৌধুরীকে তিনি মুক্ত করেন নাই। তার মানে কি? দিস ইজ পলিটিক্যাল প্লুরালিজম। অর্থাৎ যিনি অন্যায় করেছেন তিনি সাজা ভোগ করবেন, তার শাস্তি হতে পারে, তার বিচার হতে পারে। কিন্তু আপনারা তো সেটি করেননি রাশেক রহমান, তাই তো? সেটি তো স্বীকার করেছেন আপনি, তাই তো? না না, আমি বলছি পলিটিক্যাল প্লুরালিজমের জায়গায় একটা উদাহরণ দিই। হ্যাঁ না, কিন্তু আপনি বলছেন যে যিনি রাজনৈতিক সংস্কৃতিতে যিনি অপরাধ করছেন বিচারটা তার হবে, তার পরিবারের কেউ যেন ভিকটিম না হয়, সেটি ভিকটিম না হন, তাই তো? সেটা বললাম, তাই বঙ্গবন্ধু উদাহরণ দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেই বঙ্গবন্ধু সেই উদাহরণ তো আপনারা ফলো করেননি। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাইছি, বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বজনীন, সারা পৃথিবীর। আমরা আওয়ামী লীগ যারা করি, আমাদের সৌভাগ্য তিনি আমাদের নেতা, অবিসংবাদিত নেতা। তার দেখানো পথ আমি যদি অনুসরণ করি তাহলে তো 1000 বছরের রাজনীতিতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা সেটি করেননি বলে আজকে এত কথা হচ্ছে। আমি তো আবার বলছি যে আওয়ামী লীগের সত্যিকার নিবেদিত প্রাণ নেতা কর্মী যারা আছেন, যারা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেন, যারা আওয়ামী লীগকে ধারণ করেন, যারা স্বাধীনতার 4টি মূল স্তম্ভকে ধারণ করেন, যারা মাটি মানুষের কাছে থাকেন, তারা যদি রাজপথে উপস্থিত থাকতেন তাহলে তো আজকের এই দিন দেখা লাগতো। রাজপথে উপস্থিত থাকা না থাকা সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি দেখেন যে আমি কি না রাশিদ রহমান, আপনি এটি আগেও বলেছেন, কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। আপনি দেখেন যে বিদেশে বসে যারা আওয়ামী বিরোধী, রাষ্ট্রবিরোধী না কিন্তু, হ্যাঁ, আওয়ামী বিরোধী বা সরকার বিরোধী প্রচারণা করেছেন, তাদের ভুল ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল কিনা সেটা অন্য বিতর্ক, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আপনি যদি দেখেন যে যারাই বিদেশে বসে করেছে তাদের প্রত্যেকের পরিবার ভিকটিমাইজড হয়েছে, তাদের প্রত্যেকের পরিবারের উপর আঘাত এসেছে। এটা কি একটা গণতান্ত্রিক, সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুনির্দিষ্টভাবে বিদেশে যারা ক্যাম্পেইন করছেন তাদের পরিবার কিভাবে আক্রান্ত হয়েছে এটা আমি জানি না। 1 নাম্বার, আমি জানি না। এটি তো পত্রপত্রিকা সুস্পষ্টভাবে আমার জানা উচিত ছিল। আপনি যদি বললেন, আপনি তো দায়িত্ব নিয়ে বলছেন, আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে বলছি এবং নাম মেনশন করে বলতে পারি। আমি আপনাকে রেসপেক্ট করে তো কথাটা বললাম, আপনাকে তো রেসপেক্টটা দেখাতে হবে। বললাম তো, আপনি যদি বলছেন নিশ্চয়ই, আমি তো কথাটা জানালে দিয়ে ফেলে দিতে পারি না। আমি এটাকে খুবই গুরুত্বের সাথে গ্রহণ করে নিজে বলছি এটা আমার ব্যর্থতা, আমার জানা উচিত ছিল। 2 নাম্বার কথা, যদি সত্যি কেউ তার অভিমত প্রকাশের জন্য শুধু তার নিজের মাতৃভূমিতে আক্রান্ত হন, এটা তো সঠিক না। রাইট। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই রাশেক রহমান, সেটি হচ্ছে যে আপনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের যে গ্লোরি বা গৌরব গাথা, সেটি নিয়ে তো আপনারা সবসময় পলিটিক্যাল যে স্পেকট্রাম সেখানে কথা বলে থাকেন, সেটা বলতেই পারেন, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে মূল মন্ত্র, সেখানে মত প্রকাশের স্বাধীনতা, মানবিক মর্যাদা, এমনকি 70-এর নির্বাচনে ভোটাধিকার
প্রয়োগ করার পরেও ক্ষমতায় যেতে না পারার যে বিষয়টা, সেটি তো স্বাধীনতা যুদ্ধকে ট্রিগার করেছে, তাই না? তো সেই জায়গাগুলোতে তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি দেখেন যে মানবিক মর্যাদা থেকে শুরু করে ভোটের অধিকার হরণ করার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আপনারা নিলেন না, যে আপনারা একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের ভেতর দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন, কিন্তু সেটি আপনারা দেননি। তো তাহলে আপনারা কিভাবে মুক্তিযুদ্ধের কথা এত বারবার বলেন যে ওই কারণেই আপনাদেরকে বারবার সমর্থন যোগাতে হবে? আপনারা সেটির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না? 2017 সালের 17ই ফেব্রুয়ারি আমার মুরব্বী এবং দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মহোদয়, তিনি টাঙ্গাইল 4 বোধহয় 4-এর এমপি, থানাউল এমপি, আমি নামটা যদি ভুল না করে থাকি, তাকে জনসমক্ষে 3 বার চর মেরে দিলেন, একজন সিটিং এমপি কে। তো ওবায়দুল কাদের সাহেব নিজেও তো এমপি, রাইট? আচ্ছা, এখন এই যে আপনি 3 বার চর মেরে দিলেন, এর প্রথম আলোতে আসছে, সমকালে আসছে, যুগান্তরে আসছে, বিভিন্ন পত্রিকায় আসছে, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, আবার পরবর্তীতে এমন সংবাদ এসেছে একটা বোঝাপড়া হয়ে গেছে। সমস্যা হচ্ছে যখন আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি এত উপরে থাকে একজন ব্যক্তি, সমাজের এত সম্মানিত একজন ব্যক্তি, যিনি ভোটে সরাসরি নির্বাচিত একজন আইন প্রণেতা, একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, সংসদ, তাকে যখন থাপ্পড় মেরে বসতে পারেন, তখন হয় কি মানুষের ভিতরে একটা ভীতি তৈরি হয়। এবং এই যে আপনি কথাটা বলছেন, আমি 71 সাল পর্যন্ত না চাই, আমি এখান থেকে আসতে চাই যে এই ধরনের কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ কিন্তু ভয়ে যা বলা দরকার ছিল বলতে পারে নাই। একজন সচিব, একজন এসপি, একজন ডিসি চিন্তা করতেছে যে বাংলাদেশের একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট যদি থাপ্পড় খাইতে পারে, তাহলে তাকে যদি আমি বসতে না দিই, তাকে যদি আমি রিগার্ড না করি, সম্মান না করি, আমার হারানোর কি আছে? তার মানে হলো যে আমরাই কিছু কিছু কাজ করে বসেছি আমাদের এক্সেন্ট্রিসিটির কারণে, বা for the how would I say pleasures of our own whims, we have partaken in certain activities যেখানে আমরা বিরাজনীতিকরণকে স্বাগত জানিয়েছি। আমরা নিজেরা রাজনীতিবিদ হয়ে বিরাজনীতিকরণকে স্বাগত জানিয়েছি। আমাদের বক্তব্যে বিনয় হারিয়ে গিয়েছিল। আমরা বলছি কিসের মালয়েশিয়া, কিসের সিঙ্গাপুর, আমরা তো এখন আমেরিকা, জার্মানি, ইংল্যান্ডের সাথে নিজেদেরকে তুলনা করি। আমরা সেই জায়গায় চলে যাচ্ছিলাম। এখন কথা হচ্ছে কি, যে প্রত্যেকটা জিনিসের তো আল্লাহ তাআলার দিনের শেষে নিবিড় ভাবে আল্লাহ বিশ্বাস করলে আল্লাহ সবসময় একটা রিসেট বাটন দেয়, মানুষকে সুযোগ দেয়, মানুষকে সুযোগ দেয়। আমি মনে করি আওয়ামী লীগের এটা সুযোগ, যে যেসব কারণে, যেসব ব্যক্তির কারণে আমরা প্রশ্নের বানে আজ জর্জরিত, যেসব ব্যক্তির কারণে আজ আমরা, ওই যে আমার সম্মানিত দর্শক বললেন আপনার কি লজ্জা করে না? হ্যাঁ ভাই, আমার লজ্জা করে, কিন্তু আমি তো রাজনীতি করি, আমার লজ্জা করলে আপনাকে তো আমি ছাড়তে পারবো না। আপনার উপরে অন্যায় হইলো, আমি রাশেক রহমানের প্রতিবাদ করব। আমি লজ্জা পেলাম বলে ঘোমটা দিয়ে চলে গেলাম, এটা হবে না। আমি আপনার নাম জানি না, আপনি কোন শহরে থাকেন আমি জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি, আমার ভিতরে ওই সাদা জায়গাটা, শুভ্র জায়গাটা আছে। আপনার উপর অন্যায় হলে, অপরাধ হলে সেটা প্রতিবাদ আমি করতে পারি, করতে চাই। এই সুযোগটা আপনি কেড়ে নিবেন না। লজ্জা থাকার মানে এই নয় যে লজ্জাকে পাশে রেখে সঠিকভাবে সামনে এগোনো যাবে না। কিন্তু দলের যে সাধারণ সম্পাদকের উদাহরণটা আপনি দিলেন রাশেক রহমান, আপনার যে প্রশ্নটা, সেটার মোটা দাগের উত্তর হচ্ছে যে গত 50 বছরে, এটা আওয়ামী লীগ বলে না, সকল দলেই কোনো না কোনো ভাবে বিরাজনীতিকরণের একটা জায়গা তৈরি হয়েছে। আমরা বলি না 111-এ বিরাজ, দ্যাটস রং। আমরা নিজেরাই বিরাজনীতিকরণ করছি। আমরা বলি না যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিরাজ, নো। আমরা আওয়ামী লীগ, বিএনপি বলেন, অন্য সকল দল যারা পোর খাওয়া রাজনীতিবিদ, তারা সঠিক সময় সঠিক কথা বলতে না পারার কারণে বাংলাদেশের বিরাজনীতিকরণ আজকে পরিস্থিতি। দিস ইজ এ ফ্যাক্ট। এখন এর জন্য আপনি আমাকে শুলে চড়ান, আপনি আমার ফাঁসি দেন, আর হওয়া বাকি কি? আর হওয়া বাকি কি? আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি আমার সংগ্রামটাই না থাকে, আমার আর কি, আমার বেঁচে থেকে কি? রাশেক রহমান, আপনি তো বোঝেন না যে ওনার সংগ্রামের মূল্য ওনার জানের থেকেও বেশি, তার দিয়ে তো রাজনীতি হবে না। জি রাশেক রহমান, আপনি যে ফার্স্ট ইয়ারের নেতৃত্বকে এখনো ডিফেন্ড করে যাচ্ছেন, এটা কিন্তু তার চয়েস ছিল যে ওবায়দুল কাদেরের মতো একজন সাধারণ সম্পাদক তার দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি হবেন। এখানে আপনি কাকে দায়ী করবেন? আমার ফার্স্ট চয়েস হচ্ছে যে আমার
প্রথম যে টায়ারের নেতা জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের জেনজি এবং মিলেনিয়ালদের কাছে গ্রহণযোগ্য এরকম নেতৃত্ব দিবেন। এটা আমার ফার্স্ট চয়েস। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে বিরাজনীতিকরণের কথা আপনি বলছেন। আমরা দেখছি যে সংগঠনকে ভুলে আপনি যে নেতৃত্বের প্রতি এখনো পর্যন্ত আস্থাশীল, সেই নেতৃত্ব সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসির উপর অতিমাত্রা নির্ভরশীল হয়ে গেলেন। মানে এমনকি ভোট আয়োজন, ভোটের ভেতর দিয়ে, মানে ভোটের মাধ্যম, মানে ওই রাতের ভোটের যে নির্বাচন আর কি, ভোট বলা তো ঠিক হচ্ছে না, সেখানেও যে অ্যারেঞ্জমেন্টটা, সেখানে কোনো পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল না, পলিটিক্যাল মোবিলাইজেশন ছিল না, পলিটিক্যাল ডিপেন্ডেন্সি ছিল না। ওই ডিপেন্ডেন্সিটাও ছিল ওই ব্যুরোক্রেসির উপর। প্রথম কথা, একেবারে নিজে একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমার আশেপাশে আমার যাদেরকে চাচা বলি, যাদেরকে ভাই বলি, হ্যাঁ, তাদের সাথে তো প্রতিনিয়ত কথা হয়, ঠিক আছে না? আর সারা বাংলাদেশের মানুষের সাথে কথা হয়, তার থেকেও বেশি কথা হয় রংপুর অঞ্চলের মানুষের সাথে বেশি। তো তাদের সাথে কথাবার্তায় মিথস্কে আমি যা বুঝি সেটা আপনার অনুষ্ঠানে বলেছি যে আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় দলীয় যে সিদ্ধান্তগুলোর জায়গা ছিল সেটা তো অ্যাবসলিউটলি এটা ডেট্রিমেন্ট, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরেছি, নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছি। আবার বলি, নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছি। এখন সময় আছে এগুলো সঠিক করা। এক। আবার খুব 2 নাম্বার দেখেন, 2 নাম্বার দেখেন যে মানে একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে দিই। ধরেন আমার মিঠাপুকুরের বাড়িতে, আমার বাড়িতে আগুন লাগলো, আমি তো আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই বলেন, ঠিক আছে, কিন্তু আরেকজনকে আওয়ামী লীগের কেন্দ্র থেকে বাতাস দিয়ে যাকে একটা চক্রান্তের মাধ্যমে দলের চেইন অফ কমান্ড নষ্ট করে জেতানোর যে প্রক্রিয়া, সেই জায়গায় যদি প্রশ্ন করে তাহলে সেও তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, তাহলে তার বাড়িতে আগুন লাগছে না কেন? অথচ অন্য যারা ব্র্যান্ডেড, যারাই আওয়ামী লীগের জন্য একটু ফোকাস বেশি কথা বলছেন, বিশ্বস্ত ছিলেন, তাদের সকলের বাড়ি ঘরে কিন্তু আগুন লেগেছে। তো তার মানে বুঝতে হবে যে দলের ভিতরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে যারা আসলে দলের না। এই দলের ভিতরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে যারা আসলে তলে তলে অন্য দলের সাথে সম্পর্ক রেখেছে। সুতরাং হ্যাঁ, একটা ব্লান্ডার তো হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন সেটা তো ঠিক করতে হবে, কিন্তু তার থেকেও বড় যে জায়গাটা, সেটা হচ্ছে যে চেতনার যে রাজনীতি। আওয়ামী লীগের একটা চৈতন্যের জায়গা, চেতনার জায়গা, বিএনপির একটা চেতনার জায়গা, জাতীয় পার্টির একটা চেতনার জায়গা, অন্যান্য দলের একটা চেতনার জায়গা। যদি না আমরা কালেকটিভলি সকলে মিলে এটা সিদ্ধান্ত না নিতে পারি যে যার দলের চেতনার চর্চাটা করবেন, তাছাড়া ওভারঅল আপনি যাই করেন, যত টকশই করেন, আমি করি, দেশের মানুষের কোনো ভালো হবে না। জি, রাশেক রহমান, আরেকটি বিষয়, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি দুটো প্রসঙ্গ একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। বলে যাই আপনাকে, জি জি, একদম সময় নেই হাতে। প্রধান ইলেকশন কমিশনার যিনি ছিলেন, হি ওয়াজ আ জোকার, ইউ টেক মাই ওয়ার্ড ফর ইট। আমি তো ওনাকে সামনাসামনি ইন্টারঅ্যাক্ট করতে দেখছি, হি ইজ আ জোকার। এই লোক প্রধান নির্বাচন কমিশনার কিভাবে হইলো বুঝলাম না, একটা জোকারের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে। সুতরাং সব দায় আবার আমাদের উপর তা না, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিল, কিন্তু একটা জোকার যদি হয়ে বসে ভাগ্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার, তাহলে যা হওয়ার তাই হয়েছে। তো এই সাংবিধানিক নিয়োগগুলোতেও তো আপনারা হস্তক্ষেপ করেছেন, এগুলো কি খুব স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে? ভাগ্যক্রমে সবকিছু মিলিয়ে যদি হয়ে যায় থাকে, একটা জোকার হওয়াটা তো সোজা না, বুঝলেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি খুব ব্রিফলি আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আপনি বলছিলেন যে শুরুর দিকে আমি প্রতিবাদ করেছিলাম, আপনি বলেছিলেন যে আমি যেমন আগে, আপনার নিজের কথা বলেছেন যে বলতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম বা সাহস অতটা ছিল না, আপনারা এখন অনেক সাহসী সাংবাদিকতা করছেন। এটা ভুল। প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু গত 15 বছরে কথা বলেছি, এবং কথা বলতে গিয়ে এক ধরনের ট্যাগিং এর শিকার হয়েছে। ট্যাগিং এর রাজনীতিটা কিন্তু আপনারা, এটা আপনাকে আমি স্পেসিফিক্যালি বলি, অনেক বেশি করেছেন আপনারা। মানে আপনাদেরকে সমালোচনা করলেই তাকে বিএনপি জামাত বানিয়ে দেওয়ার যে সংস্কৃতি চালু করেছেন, এটার জন্য কি আপনারা লজ্জাবোধ করেন? না বুলবুল সাহেব, এটা আপনাকে আমি নির্দিষ্টভাবে বলিনি, আমি বলেছিলাম একটা কমিউনিটি, আপনি জানেন আমি কি বলতে চাই। না না, সেটা আমি বুঝেছি, কিন্তু আমিও সেই জেনারিক প্রশ্নটা আপনাকে করছি। ইটস নট ইউ। না না না, আমি বুঝেছি। আমাকে জিজ্ঞেস করতে আপনি কেন বললেন না, আমি এবং আমরা না, কিন্তু আপনি যদি আমার জেনারিক প্রশ্নটার উত্তর দেন যে যিনি সমালোচনা করতে গিয়েছেন, আপনারা এইভাবে বললাম, হ্যাঁ না ঠিক আছে, আমি সেটা মেনে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে যিনি সমালোচনা করতে গিয়েছেন বা যারাই আপনাদের কাজের সমালোচনা করতে গিয়েছেন, এমনকি গঠনমূলক সমালোচনা, সেখানেও কিন্তু ট্যাগিং এর শিকার হতে হয়েছে। আমি বলি নাই এটাও ঠিক না। আমি প্রতিবাদ করেছি বলে এই দল আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, অলমোস্ট বহিষ্কার করার জায়গাও নিয়ে গিয়েছিল, কিন্তু আমি যখন উত্তর দিয়েছি লিখিতভাবে, এটা নেত্রীর সামনে নেওয়ার সাহস পায় নাই। বাংলাদেশ আওয়ামী লীগের একটা কার্যপ্রণালী হচ্ছে, কোন ব্যক্তিকে আপনি যদি কারণ দর্শানোর নোটিশ করেন, তিনি এটার উত্তর দিবেন এবং কেন্দ্রীয় কমিটির মিটিং এ এটা নিয়ে বিশদ আলোচনা হবে।
তার উপরে ভিত্তি করে তিনি দলে থাকবেন কি থাকবেন না এই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি যে রিপ্লাই দিয়েছি সেই রিপ্লাই তারা জননেত্রী শেখ হাসিনার সামনে আমি যে রিপ্লাই দিয়েছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি যে রিপ্লাই দিয়েছি, যে চিঠির যে কারণ দর্শানোর যে উত্তর দিয়েছিলাম, এটা তারা আর জননেত্রী শেখ হাসিনার সামনে অর্থাৎ কেন্দ্রীয় কমিটির সামনে উপস্থাপন করার সাহস পাননি। কারণ ওই পত্রে একেবারে যারা এই অনিয়ম দুর্নীতিগুলো করছে তাদের নাম উল্লেখ করে ঘটনা উল্লেখ করা ছিল, প্রমাণ সহ। শুধু তাই না, আপনি ইউটিউবে গেলে, আমার যে চ্যানেল আছে সেখানে গেলে আপনি 2,000 থেকে 2,500 বক্তব্য পাবেন, মেঠো বক্তব্য, যেখানে প্রতিনিয়ত এই দলের কোথায় কি সমস্যা হচ্ছে, কি করা উচিত, এবং আমাদের সামনের দিনে যে সংকট আসছে এই কথা আমি যে বলছি সেটা রয়ে গেছে। আপনি অনুষ্ঠান শুরু করেছিলেন, আমি ভেবেছি যে অত নিজের বন্দনা করার দরকার নাই, তাই আমি ঘাড়ে নিয়েছিলাম যে হ্যাঁ ভাই, সাহস আমার ছিল, কিন্তু একা কথা বললে তো হবে না। নিশ্চয়ই আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে রাশেক রহমান, দুটো প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে এরকম যে আমরা যে কমিউনিটিকে বিলং করি, সেই সাংবাদিক বা গণমাধ্যমের যারা বাংলাদেশে সাংবাদিকতা করেছেন তাদের একটা অংশ আমরা দেখেছি যে প্রচন্ড রকমের একটা চাটুকারিতার ভেতর দিয়ে, তোষামোদের ভেতর দিয়ে আওয়ামী রেজিমকে সাপোর্ট করে গেছেন। এবং একটা তো হচ্ছে স্বেচ্ছায় আত্মসমর্পণ, মানে অনেকে সুযোগ সুবিধার জন্য এটি করেছেন। আর একটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে রেজিমের যারা ক্ষমতা কাঠামোর ভেতরে অবস্থান করছেন তারা এই চাটুকারিতাটাকে পছন্দ করছেন, মানে এটাকে এক ধরনের মানে শিল্পের পর্যায়ে যে নিয়ে গেছেন আমাদের অনেক সহকর্মী, সেটাকে তারা পছন্দ করছেন এবং এটিকে প্রমোটও করেছেন, সরকারিভাবে প্রমোট করা হয়েছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। দলের মধ্যেও কি এটি হয়েছে, মানে যারা একটু প্রশংসার বাণী নিয়ে নেতৃবৃন্দের কাছে গেছেন তাদেরই সুযোগ সুবিধা বেড়েছে, এরকম মানে অবস্থাটা একটু বলবেন? সুনির্দিষ্টভাবে কে কি পেয়েছে ভাই আমি জানি না, কারণ সাধারণত অন্যের খোঁজ খবর রাখাটা, এই চর্চাটা আমার। আপনি কোনো প্লট পাননি? আপনি কোনো প্লট পাননি? আমরা দেখছি যে রাজুকে। আমি কিভাবে প্লট পাবো? আমার তো বাংলাদেশের, আমার তো ঢাকা শহরে জমি জমা আছে। হাউ ডু আই গেট এ প্লট? জমি জমা যাদের আছে তাদের অনেকেও তো পেয়েছে। সেটা অন্যরা পেতে পারে, আমি তো আইন বহির্ভূত কিছু করিনি। আচ্ছা, আমি তো আই এম ব্লেসড, আল্লাহ তাআলা ইজ ভেরি কাইন্ড টু মি। এই যে সিলেট অঞ্চলের মানুষেরা ফোন করতেছেন, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ মিনিস্টার অফ সিলেট 40 years ব্যাক, হি ওয়াজ দ্য আইজি অফ পুলিশ ডিউরিং পাকিস্তান টাইম। আমি তো আর অত অসুবিধা, আমি তো আছি ভাই, বেঁচে আছি, আমার তো চুরি করার দরকার নেই। না কিন্তু অনেকে থাকার পরেও তারা নিচ্ছেন, সে কারণে জিজ্ঞেস করছি। আশিক রহমান, আমি জানি আপনি নেননি। মন্ত্রী ছিলেন, 5বার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের পত্রিকা কোষাধ্যক্ষ, আমার তো ভাই এই প্লট আর এগুলো নেওয়ার কোনো দরকার নাই ভাই। রাশিক রহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্ন আপনার বাবাকে নিয়ে। উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, সুনামের সঙ্গে রাজনীতি করেছেন, এবং যখন উনি এই পর্যায়ে এসে, এই বয়সে এসে তার নিজের দলের এরকম একটা নিম্নমুখী পতন দেখতে পান বা এই সংকটটা দেখতে পান, হাউ ডাজ হি ফিল অ্যাবাউট ইট? মানে আমার খুব জানতে ইচ্ছে করে যে এটা তো একটা আদর্শিক পরাজয়, তাই না? এক অর্থে যে দলের যে আদর্শ নিয়ে তিনি রাজনীতি করেছেন, শুরু করেছেন, সেই আদর্শ থেকে এত দূর সরে এসে এরকম একটা বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে, যদি একটু বলেন। আচ্ছা, উনি 32 বছর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এখনো আছেন। ওনার দায়িত্ব চলাকালীন সময় 1/11, 2001 অথবা কোনো বৈরী সময়, আওয়ামী লীগের সংকটের সময় জননেত্রী শেখ হাসিনাকে কোন রকম দল সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারির সাথে কেউ যুক্ত করতে পারেননি, কারণ তিনি একেবারে 100% সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। টাকা পয়সার হিসাব, সম্পদের হিসাব, আয়কর, এভরিথিং পারফেক্ট, হোয়াট হি ওয়াজ সাপোজ টু ডু হি হ্যাজ ডান। বাট ইয়েস, আপনার কথার যে কথাটা, সেই কথার উত্তর হচ্ছে অবশ্যই তিনি এই বয়সে এসে তার দলের এই বিপর্যয় বা সংকটে ব্যথিত হন, কষ্ট পান, দুঃখ পান। পারিবারিক ভাবে আমরা দুঃখ পাই, কষ্ট পাই। বাট আমি আবারও আপনাকে বলছি, ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, ঘুরে আমরা দাঁড়াবো। শুধুমাত্র আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো, সেগুলোকে আত্মসমালোচনা এবং উপলব্ধির মধ্য দিয়ে আমাদের সামনে এগোতে হবে। এবং আজকে আমরা এখন যে অবস্থায় আছি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বর্ধিত সভা করার মতো অবস্থা হয়তো বা নাই। এই যে আপনার টকশোতে আমি আসলাম, মনে করবেন আমি বর্ধিত সভায় কথা বলা একজন ব্যক্তি। 5 কোটি মানুষের যেই দলে 5 কোটি কর্মী আছে, সেই দলে আসলে গোপন কোনো সমালোচনা করা যায় না। আপনি যেখানেই একটা ছোট সমালোচনা করবেন, এটা প্রকাশিত হবেই। সুতরাং এই সমালোচনা আমাদের নিজেদেরকে শক্তিশালী করার জন্য,
এই সমালোচনা পিছিয়ে থাকার জন্য নয়। জি, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, অনেক শক্ত শক্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, বাট দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। যেদিন মানুষ আমাদের প্রশ্ন করতে পারবেন না, তো তাহলে তো আমরা সেদিন গড লাইক অথবা দেবতুল্য কেউ হয়ে গেলাম, তাহলে তার গণতান্ত্রিক সাধারণ মানুষ আমরা থাকলাম না। I embrace this, I welcome this, and I thank you so much from the bottom of my heart for inviting me to your very renowned program. And not only that, you had to take special measures as far as Ofcom is concerned. I'm very grateful for that also. But at the end of the day, for the people of England, all I'm going to say that I believe Awami League will come with new leadership who are acceptable to the millennials and to the Gen Z, জি, and who has a great, green, beautiful imagination by which they shall express their commitment to build a strong, prosperous Bangladesh. অনেক ধন্যবাদ রাশেক রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান এতক্ষণ দেখলেন, যারা ফোন করেছেন, মতামত প্রকাশ করেছেন। এবং আমরা মনে করি যে এই যে ভিন্ন মতের যে সম্মিলন, ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের এই অনুষ্ঠানে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।